কারোর সাথে কোনো কন্ট্যাক্ট না, কারোর সাথে কোনো দেখা না। মান্না আঙ্কেলের যখন মৃত্যুবার্ষিকী হতো, যেহেতু মান্না আঙ্কেলের সাথে আমাদের খুব বেশি পারিবারিক সম্পর্ক, শেলি আন্টি আমাকে খুব আদর করে। শর্টের মধ্যে সে যখন এরকম করে রকিং চেয়ারটা এরকম করলো, সামহাও আমার পাটা তার রকিং চেয়ারের নিচে ছিল, পুরো পাটাই না থেতলে যায় একদম রকিং চেয়ারের নিচে পড়ে। তুমি একটা গ্যাপ নিয়েছিলা ক্যারিয়ারের, যে শিশু শিল্পী থেকে একটা গ্যাপের পরে তুমি বড় জায়গায় আসলা, নায়িকা হতে আসলে বা স্ক্রিপ্ট গুলো আসলো। এই মাঝখানের জার্নি পিরিয়ড টাইম গুলোতে কি একেবারে মিডিয়া থেকে দূরে থাকা হয়েছে? একেবারেই দূরে থাকা হয়েছে, এবং কারোর সাথে কোনো কন্ট্যাক্ট না, কারোর সাথে কোনো দেখা না, মানে খুব এই জিনিসটা খুব মেনটেন করা হয়েছিল এই সময়। এটা কখনোই আমি একা পারতাম না, আমার ফ্যামিলি যদি কখনো মানে এটা না করতো, এটা কখনোই সম্ভব ছিল না। এবং আমার ফ্যামিলি এতটা মেনটেন করেছিল যে আমাকে কোনো দাওয়াতেও তারা ইনক্লুড করতো না, নিয়ে যেত না। আমাদের খুব ফ্যামিলিয়ার অনেক দাওয়াত হতো, মানে মিডিয়ার ভিতর আমরা সার্কেলদের দাওয়াত হয় না, ফুল ফ্যামিলি আসতো, কিন্তু আমি হয়তো বা কোথাও যেতাম না। আমার মনে আছে আমি শুধু একটা জায়গায় 1-2 বার গিয়েছিলাম, সেটা হচ্ছে মান্না আঙ্কেলের যখন মৃত্যুবার্ষিকী হতো, যেহেতু মান্না আঙ্কেলের সাথে আমাদের খুব বেশি পারিবারিক সম্পর্ক, শেলি আন্টি আমাকে খুব আদর করে। ওই জায়গা থেকে তখন বাবা আমাকে একটু নিয়ে যেত মান্না আঙ্কেলের মৃত্যুবার্ষিকীর দিন, কিংবা জন্মদিন, আজকে একটা মিলাদ হবে, তখন নিয়ে যেত। এর বাদে কোথাওই আমাকে নিয়ে যেত না। সো এই জিনিসটা খুব সুন্দর করে আসলে মেনটেন করা হয়েছিল ওই সময়, যার জন্য আমি বলবো যে এত বছর পরে কামব্যাকটার পরে মানুষ আসলে ওই শিশু শিল্পীটা আর মনে রাখেনি, যে তখন কেমন হয়েছে এখন দেখতে, মানুষের মধ্যে যে একটা আগ্রহ রাখা। এরকম তো অনেক স্মৃতি আছে, কিন্তু যদি বলি যে কাবুলিওয়ালার সময় আসলে প্রথমত হচ্ছে আমি কপাল সিনেমার একটা দৃশ্য বলি। কপাল সিনেমায় আমি, মাহফুজ আঙ্কেল, আমাদের মেগাস্টার শাকিব খান এবং শাবনূর আন্টি, এই কয়জন আমরা হচ্ছে একটা সিকোয়েন্স আছে, যেটা লাস্ট সিকোয়েন্স। মাহফুজ আঙ্কেল হচ্ছে করে, এটা ওই সিকোয়েন্সে দেখানো হবে। খুব সুন্দর একটা সিনেমা, এবং আমাদের এই লাস্ট সিকোয়েন্সটা হচ্ছে অসম্ভব ইমোশনাল একটা সিন, সবাই অনেক কান্নাকাটি করবে। তো ওই সময় সিকোয়েন্সটা হচ্ছে যে মাহফুজ আঙ্কেল একটা রকিং চেয়ারে বসা, সেভাবে দুলছে হঠাৎ হাত থেকে পড়ে তার বিষের বটলটা পড়লো নিচে, এবং সবাই দেখে তখন চমকালো। তো আমিও তার সবার সাথে দাঁড়িয়ে আছি তার রকিং চেয়ারের সামনে। তো শর্টের মধ্যে সে যখন এরকম করে রকিং চেয়ারটা এরকম করলো, সামহাও আমার পাটা তার রকিং চেয়ারের নিচে ছিল, এবং সে যখন এরকম করলো, আমার পুরো পাটাই না থেতলে যায় একদম রকিং চেয়ারের নিচে পড়ে, সাথে সাথে ব্লিডিং, এবং সাথে সাথেই আসলে প্রচন্ড ব্যথা, মানে থেতলে গিয়ে যা হতে পারে। কিন্তু তখন এই শটের মধ্যে সবাই এত ভালো অভিনয় করছিল, এত শটের মধ্যে মগ্ন ছিল সবাই, যে আমি চিৎকার করিনি, এবং কেউ ওটা দেখেও নি। শর্ট যখন কাট বলেছে, তখন আসলে আমি আমার মার দিকে তাকিয়েছি, তখন আমার মা দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে, বলে আল্লাহ কাঁদছে কেন, কি হয়েছে? তখন আমি নিচে, এই যে দেখো আমার পা। এবং তখন মাহফুজ আঙ্কেল আমার মার হাত ধরে বলেছিল, এবং সাথে সাথে আমাকে হলি ফ্যামিলিতে নিয়ে গিয়ে ওয়াশ করে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়, আমার পুরো নখটা উঠে যায়, মানে বিধ্বস্ত অবস্থা। যেহেতু আমার মা বলেছে যে এটা কাট করা যাবে না, তখন তো 35-এর যুগ, রিল শেষ হয়ে গেলে আবার নতুন রিল ভরতে হচ্ছে, অনেক ঝামেলা, এবং এক একটা রিল অনেক দাম, মানে তখন খুব লিমিটেড রিল ছিল। আমি জানি না, আমাকে খালি আমার মা বলেছে শর্টের মধ্যে কোনো কথা বলা যাবে না, শেষ হলে তোমার যদি কিছু হয়েও যায় শেষ হলে বলতে হবে, এবং আমি তাই করেছি। তো আমার মাহফুজ আঙ্কেল আমার মার হাত ধরে একটা কথা বলেছিল যে ভাবি, ও একদিন অনেক দূর যাবে, আপনি চিন্তাও করতে পারছেন না যে ও কোথায় যাবে, কারণ ও এতটুকু একটা বাচ্চা, ও যে অবস্থায় আছে এখানে যে কেউ হলে শর্ট কাট করে উঠে যেত, এবং আমাদের মতো বয়সের মানুষ, ও কিভাবে কোনো চিৎকার না দিয়ে চুপ করে ওভাবেই দাঁড়িয়ে আছে।